আজকে আমার সঙ্গে রয়েছেন এই সময়ের এক বিশিষ্ট সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস। কে এই ছোটন দাস? আসুন সংক্ষেপেই বলে নিই। এই ছোটন দাস শহর কলকাতায় থেকে একবারে ছাত্র জীবন থেকে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সংগঠন বন্দি মুক্তি কমিটির সঙ্গে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে, কখনো সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, এমনকি জেলার বিভিন্ন প্রান্তে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, খাগড়াগড় থেকে শুরু করে সমস্ত রাজ্যের বিভিন্ন জেলাতে তিনি পৌঁছেছেন। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কখনো দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, একাধিক জায়গায় যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তিনি তার সংগঠন নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। সেই সঙ্গে আমরা সম্প্রতি দেখলাম বাংলাদেশ, সেই সাথে আমরা দেখেছি যে দিল্লির মতো জায়গা যেভাবে কৃষক হত্যা হয়েছে কয়েকদিন আগে, তার বিরুদ্ধেও তারা রুখে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। মানবিকতার লঙ্ঘন যেখানে হয়েছেন, এই ছোটন দাস এবং বন্দি মুক্তি কমিটি তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন। আজ এনবিটিভির মুখোমুখিতে আমরা সরাসরি কথা বলবো। থেকে এই কাজ করছেন, বিষয়টা কি, আমাদের মতো সাধারণ মানবাধিকার কর্মীদের নিজেদের জীবন নিয়ে বলাটা উচিত নয়। ছাত্র অবস্থা শেষ করার ছাত্র অবস্থাকালীনই নানা শোটের মধ্যে দিয়ে, আমি তো দরিদ্র পরিবারের ছেলে, বস্তিতে এখনো বস্তিতেই আছি, ফলে মানুষের দুঃখের ইয়েতে কাতর হয়েই আন্দোলনে জড়িয়ে পড়েছি, এটুকুই বলতে পারি। তারপরে প্রায় 2 দশকের বেশি হলো মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত। আমাদের ক্ষেত্রে বিশিষ্ট এই সমস্ত শব্দ একেবারেই বর্জনীয়। নিজেদেরকে জনগণের সেবক ভাবতে পারাটাই এবং সেবক হয়ে থাকাটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সমাজের কোন ধরনের সমস্যা দেখে আপনি এই সংগঠনের সঙ্গে যুক্ত হলেন বা মানবাধিকার কর্মী হিসাবে যুক্ত হলেন? জীবনের শুরুতে এটা তো ঘটনা যে ভারতবর্ষের একদিকে অল্প কিছু মানুষের হাতে সম্পদের পাহাড় প্রমাণ, আর একদিকে দারিদ্র্য, অনাহার, অপুষ্টিজনিত মৃত্যু, এই এবং আপনার শিক্ষার অভাব, মানে শিক্ষার ব্যবস্থা যেটা আমাদের সংবিধানে ঘোষণা করাই আছে, যেটা রাষ্ট্রের দায়িত্ব, সকলকে চিকিৎসা দেয়া, সকলকে খাদ্য নিশ্চিত করা, পড়াশোনা শিক্ষা নিশ্চিত করা, সেই যে দায়িত্ব রাষ্ট্র সঠিকভাবে পালন করেনি। ফলে তার জন্য আন্দোলন, তার জন্য মানুষকে সংগঠিত করা, সেই আন্দোলনের মধ্যে দিয়েই এখানে এসে পৌঁছবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের কত রকমের মানবিকতার লঙ্ঘন হচ্ছে বলে আপনার মনে হয়? ধরুন, বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার, চাকরি পাওয়ার অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার। বলা যায় যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বহু মানুষ যোগ দিয়েছিলেন, এবং স্বাধীনতা ব্রিটিশ বৈদেশিক শক্তি তারা খালি লুণ্ঠন করেছে ভারতবর্ষকে। ফলে সেই লুণ্ঠনের হাত থেকে মুক্তি পেলে ভারতবর্ষের মানুষ তার সুন্দর ভারতবর্ষ গড়ে তুলবেন। এই যে স্বপ্ন, যে স্বপ্নের জন্য ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি থেকে আশফাকুল্লাহ খান, অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন। চলতে চলতে দেখা গেছে যে যারাই সরকারে এসছেন, যে সরকারের যেই রঙই থাকুক, তারা নির্বাচনী প্রতিশ্রুতি মানুষের কথা বলেছেন, কিন্তু যত দিন এগিয়েছে, ভারতীয় গণতন্ত্রের বয়স যত এগিয়েছে, প্রজাতন্ত্রের বয়স যত এগিয়েছে, ততই দেখা গেছে দারিদ্র্যের সংখ্যা, বেকারির সংখ্যা, শিশু মৃত্যুর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে, আর গুটি কয়েক লোকের হাতে সম্পদ পাহাড় প্রমাণ হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ যদি আপনি একটু বলেন। ধরুন, বঞ্চনার বিরুদ্ধে আমার বাঁচার অধিকার, এই সমস্ত অধিকারগুলোর মূল জায়গায় দাঁড়িয়েছে আমায় বলতে দেওয়া, আমার কথা বলতে দেওয়া, আমার সংগঠিত করা, সংগঠিত হওয়া, আমার দাবি উপস্থাপন করা সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে আমার দাবি তুলে ধরা। দেখা গেছে যে বর্তমান যে পরিস্থিতি হয়েছে, যে কথা বলা যাবে না, কথা বললে সরকারের বিরোধিতা করাটা
যেন মনে হচ্ছে দেশের বিরোধিতা করা। এটা অতীতেও ছিল, কিন্তু এই রকম প্রকট, এরকম উৎকটভাবে, হ্যাঁ, এটা অতীতের ভারতবর্ষ। ওই ইন্দিরা গান্ধীর 75 থেকে 77 যে ইমার্জেন্সির সময়, যখন আনুষ্ঠানিক ইমার্জেন্সি ঘোষণা করে সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই সময়টুকু বাদ দিলে, হ্যাঁ, এই 2014 সালের পরে নরেন্দ্র মোদী, অমিত শাহ ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে এমনি সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, হ্যাঁ, সমস্ত ধরনের সাংবাদিকরা তাদের পেশাগত জায়গায়, অসংখ্য সাংবাদিক জেলখানায় আছে। হ্যাঁ, 14 থেকে 19 প্রায়, আপনি শুনলে চমকে যাবেন যে 14 থেকে 19 প্রায় আমাদের সামনে যে তথ্য আছে তাতে 198 জনকে আক্রমণ করা হয়েছে সাংবাদিকদের, এবং বহু সাংবাদিক নিহত হয়েছে। এবং এর বেশিটাই হয়েছে যে বিজেপি শাসিত রাজ্যে। যেমন ধরুন হাতরাসে একটি দলিত মেয়েকে বিজেপির নেতারা তাদের ধর্ষণ করে হত্যা করে, সেই ঘটনা এবং সেই মৃত্যুটা চাপা দেওয়ার জন্য গোটা সরকারি মেশিনারি নেমে পড়ে, যোগী আদিত্যনাথ সরকার নেমে পড়ে। তো তার খবর করতে গিয়েছিলেন সিদ্দিকি কাপ্পান, ব্যাস। হ্যাঁ, ফলে তাকে ইউএপিএ, মানে সে নাকি রাষ্ট্রের প্রতি খবর করতে যাওয়াটা হচ্ছে রাষ্ট্রের প্রতি বিপজ্জনক। ছাত্ররা, সিএ বিরোধী আন্দোলন যারা করছিলেন, আমার বক্তব্য তো আমি সরকারকেই বলবো। হ্যাঁ, তো আজকের পরিস্থিতি অন্য ভারতবর্ষের অন্য কোনো সময়ের সঙ্গে, ওই আমি আবারও বলছি যে 75 থেকে 77 2 বছর, এবং সেটা ফর্মাল, ভারতবর্ষের সংবিধান কার্যত না কিছু করে দেওয়া হয়েছিল, কার্যত। তো ভারতবর্ষের মৌলিক অধিকার বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতার উপরে কি আঘাত আসছে বলে আপনার মনে হয়? কি বলবেন আপনি? আঘাত আসছে না, মানে আঘাত ভয়ঙ্কর আক্রমণ। আঘাত বললে কম বলা হবে, ভয়ঙ্কর আক্রমণ। আপনি ভাবতে পারছেন যে ইন্টারন্যাশনাল যতগুলো মানদণ্ড ভারতবর্ষের ডেমোক্রেসি প্রশ্ন আছে, সমস্ত মানদণ্ডে সবচেয়ে পিছিয়ে যাচ্ছে ভারতবর্ষ। জার্নালিস্টদের উপর আক্রমণ, আপনার ইউএপি, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, সেই আইনে অসংখ্য সমাজকর্মী, গৌতম নাবলেখা, সোমা সেন, আপনার সুরেন্দ্র গাডলেন, এমনকি বাবা সাহেব আম্বেদকর পরিবারের মানুষ, হ্যাঁ, আনন্দ তেন্টুমলে, তিনি দলিত গবেষক থেকে আরম্ভ করে রোনা উইলসন, সুধা ভরদ্বাজ, যিনি একজন বিখ্যাত লয়ার, গৌতম নাবলেখা, সারা পৃথিবীব্যাপী মানুষ তাকে চেনেন মানবাধিকার আন্দোলনে কর্মী হিসেবে, নেতা হিসেবে, আমাদের অগ্রজ। আমরা যখন দিল্লিতে গেছি, বহু মিটিংয়ে তিনি আমাদের একটি সর্বভারতীয় সমন্বয় আছে মানবাধিকার সংগঠনগুলি, সিডিআরও বলে, তার মিটিংয়ে তিনি থাকতেন, অন্যতম উদ্যোক্তা। এক বছরের উপর, মানে বছর কাল পেরিয়ে গেল, এমন ইউএপিএ এমন আইন, এমন তার ধারা দেয়া আছে যে আপনি কিছুতেই আপনি জামিন পাবেন না। স্টান স্বামীর মতো একজন ধর্মীয় পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত, হ্যাঁ, এবং তার সারা জীবন তিনি আদিবাসীদের জন্য করে, তিনিও নাকি মোদী সাহেবকে মারতে গিয়েছিলেন। বলে এক্ষেত্রে বলবো যে আমাদের দেশে আদালতের ভূমিকাও গণতন্ত্রের পক্ষে যথোচিত নয়। সম্প্রতি কয়েকদিন আগে টিপু সুলতান নামে একজন সমাজকর্মীকে ইউএপিএ ধারায় রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যারেস্ট করেছে। কিন্তু স্টান স্বামীকে যখন এই ধারাতে অ্যারেস্ট করা হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের চিঠি দিয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই যে দেখছি আমরা টিপু সুলতানকে অ্যারেস্ট করিয়েছে, এ বিষয়ে কোনো কি বলবেন আপনি? মানে ধরুন, চিঠি দিয়েছে শুধু নয়, দিল্লিতে ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল, তাতে ভারতবর্ষের 19টি রাজনৈতিক দল, তাতে সিপিএম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, ডিএমকে, ঝাড়খণ্ডে হাফ ডজন প্রায় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। হ্যাঁ, সেই মিটিংয়ের যে রেজলিউশন হয়েছে
তার 10 এবং 11 নম্বর ধারাতে, মানে 11 নম্বরে উল্লিখিত আছে ইউএপিএ, হ্যাঁ, ইউএপিএ নিয়ে বলা আছে, ইউএপিএর অ্যারেস্টের প্রতিবাদ করা আছে। এটা একদিকে বলা হচ্ছে, আর একদিকে দেখা যাচ্ছে যারা এটা বলছেন, হ্যাঁ, ব্যতিক্রমহীনভাবেই সেই সব যে রাজ্য সরকারগুলো কিন্তু এই একেও ব্যবহার করছেন, এই আইনকেও ব্যবহার করছেন, এবং আমাদের রাজ্যে টিপু ঘটনা তাই। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমি বলবো যে রাজ্য সরকার শুধু টিপুকে গ্রেপ্তার নয়, যদি দেখেন 2011 সালের নির্বাচনে রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল, ভারতবর্ষে, এবং 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জেলে যারা আটক আছেন তাদের মুক্তি দেবেন। কার্যত সকলে মুক্তি পায়নি, উত্তরবঙ্গে কিছু মানুষজন ছাড়া কার্যত মুক্তি পায়নি। এখনও বেশ কিছু নকশালপন্থী এরা সব জেলখানায় আছে। এছাড়া একটা বড় অংশের মানুষ আছেন যারা যে কথা বলা হয় না, যে কথা না বলাটা অপরাধ হয়ে যাবে, সেটা হচ্ছে যে খাগড়াগড়ের ঘটনাকে কেন্দ্র করে ইউএপিএ মামলায় বহু ইসলাম ধর্মের মানুষদের গ্রেপ্তার করেছে, এবং সেই মামলাটা প্রথমে রাজ্য সরকারই চালু করেছিল, পরে সেটা কেন্দ্রীয় সরকার এনআইএ গোটা তদন্তটা নিয়ে যায়, এবং অনেককে উপযুক্ত লয়ার, গরিব মানুষ, আমি তাদের অনেকে যতজন গ্রেপ্তার হয়ে আছে তার 50%-এর বাড়িতে, যেমন আলেমা বিবি, রিজিয়া, হ্যাঁ, এদের প্রত্যেকের বাড়িতে আমরা গিয়েছিলাম বন্দিমুক্তি কমিটি থেকে। হ্যাঁ, একদম কেবলমাত্র ইসলাম ধর্মের মানুষ বলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং উপযুক্ত আর্থিক কাঠামো, তাদের পারিবারিক আর্থিক কাঠামো না থাকার কারণে ভালো লয়ার দিতে পারিনি, আমরাও সাহায্য করতে পারিনি, মানবাধিকার আন্দোলনের দুর্বলতা, এবং ফলে যেটা হয়েছে তাদের অনেকে সাজা হয়েছে, 6 বছর 7 বছর জেল কেটেছেন, এখনো বহু মানুষ জেলখানায় আছেন। তো এই ড্রাকোনিয়ান ল, এই আইনকে কাজে লাগিয়ে সারা দেশ জুড়ে মানবাধিকার কর্মী, আন্দোলনের কর্মী, রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিশেষ করে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে। ফলে আমাদের একেবারেই শুরু থেকে, আজকে অনেকেই বলছেন, এটা আমাদের আশার বিষয় যে ইউএপিএ নিয়ে সুপ্রিম কোর্টে রিটায়ার্ড জজরাও বলছেন এখন, আর অনেকেই বলছেন, বিশেষ করে স্টান স্বামীর শহীদ হয়ে যাওয়ার পরে অনেকেই বলছেন। ফলে এই ইউএপিএ আইন অবিলম্বে কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের ড্রাকোনিয়ান আইন থাকতে পারে না। দুর্ভাগ্য, এই আইনটা চালু করা হয়েছিল কৃষক আন্দোলনের দমনের জন্য। 1967 সালে নকশালপন্থী আন্দোলনের জন্য এই আইনটা তৈরি করা হয়। এবার তাকে 2008, 10, 12, 14, হ্যাঁ, এবং আরও পরবর্তীকালে 19 সালেও আর একবার সংশোধন করে একেবারে ভয়ঙ্কর রূপ দিয়েছেন। সিদ্দিকি কাপ্পানকে এই আইনেই গ্রেপ্তার করা হয়েছে, স্টান স্বামীকে এই আইনেই গ্রেপ্তার করা হয়েছে। ফলে কারোর জামিন পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। আমাদের দাবি হচ্ছে এই আইনটাকে অবিলম্বে বাতিল করতে হবে। যারা ওই 19টি রাজনৈতিক দল যারা এই সিগনেচার দিয়েছেন, আমি বলবো তারা তাদের ঘোষণার প্রতি বিশ্বস্ত থাকবেন, তারা বিশ্বাসভঙ্গ করবেন না। আজ হোক কাল হোক বিশ্বাসভঙ্গ হলে, আজ অল্প কিছু লোক, আমাদের মতো কিছু মানুষ এই বিশ্বাসভঙ্গের বিরোধিতা করছে, আগামীকাল কিন্তু অসংখ্য মানুষ রাস্তায় নেমে এর বিরোধিতা করবেন। ভারতবর্ষে বর্তমানে মানবাধিকার লঙ্ঘন কোথায়, কেমন জায়গায় পৌঁছেছে বলে আপনার কি মনে হয়, একটু জানাবেন? বিষয়টা হচ্ছে যে এখন আগে বিভিন্ন জায়গা থেকে রেমেডি পাওয়া যেত, প্রতিকার পাওয়ার বিভিন্ন জায়গা ছিল। যেমন ধরুন মানবাধিকার কমিশন, মাইনরিটি কমিশন, ST/SC কমিশন, বারবার আইন সংশোধন করে মানবাধিকার কমিশনকে কার্যত ছোট জগন্নাথ বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে
যদিও তাদের এক রেকমেন্ড করা, সুপারিশ করা ছাড়া শাস্তি দেবার অধিকার তাদের নেই, কিন্তু সুপারিশটাও একটা সামাজিক গুরুত্ব ছিল। কিন্তু দেখা গেছে যে সেখানে নিজস্ব লোকজন বসিয়ে কার্যত সেটা পঙ্গু করে দেওয়া হয়েছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে মানুষ আদালতে যেতে হয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আদালত থেকে আমরা সাধারণ মানুষ কিছু প্রতিকার পেয়েছেন, সুরাহা পেয়েছেন, এটা আছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমরা স্টান স্বামীর ক্ষেত্রেই দেখতে পেয়েছি। এবং ধরুন আপনারা যদি খেয়াল করেন সিদ্দিকি কাপ্পানের ক্ষেত্রে আমরা দেখলাম এক বিজেপি পন্থী চ্যানেলের তাদের বড় সাংবাদিককে গ্রেপ্তার করা, বোম্বে হাইকোর্ট তার জামিনের দাবি যখন খারিজ করে দেয়, সেই রাতেই সুপ্রিম কোর্ট, সেই রাতেই স্পেশাল কোর্ট ডেকে সুপ্রিম কোর্ট তার, এবং বলছে সুপ্রিম কোর্ট যে আমাদের ব্যবস্থা করতেই হবে বলে তার পিটিশনে অসংখ্য, আমরা তো একটা বইও বার করেছি তাতে, হ্যাঁ, সুজাত ভদ্রের লেখা বইও বার করেছি তাতে, দেখিয়েছি যে অসংখ্য ভ্রান্তি থাকা সত্ত্বেও সেই রাতেই তিনি ছাড়া পেয়ে গেলেন। আর সিদ্দিকি কাপ্পান হ্যাঁ, তিনি আজও জেলে আছেন। সুপ্রিম কোর্টও বারবার তার জামিনের জন্য যাওয়া হয়েছে, সেখানে জামিন পায়। আদালতের ভূমিকা, এমনকি বোম্বে হাইকোর্টের ভূমিকা স্টান স্বামীর ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে স্টান স্বামী অসুস্থ, অশক্ত, মৃত্যুপথযাত্রী, হ্যাঁ, এক্ষেত্রে জামিন দেয়নি। এবং এই যে নিয়াকোটের যে ভূমিকা, স্টান স্বামী অসুস্থ, তিনি জল পর্যন্ত খেতেন, মানে সিপার দিয়ে খেতেন। তো এনআইএ তার সিপারটা কেড়ে নিয়েছে। স্টান স্বামী কোর্টে জানানো যে সিপারটা এনআইএ কেড়ে নিয়েছে। একটা সিপার অ্যালাউ করে দিলেই হয়ে যেত। হ্যাঁ, আদালত বলছে এনআইএ কে বলো তোমরা কি সিপারটা কেড়ে নিয়েছো, আচ্ছা 20 দিন বাদে এসে তুমি জানাও। 20 দিন মানে কেড়ে নিয়েছে। একজন 84 বছরের বৃদ্ধ মানুষ খেতে পাচ্ছেন না, কোনো পান করতে পারছেন না, জল খেতে পারছেন না, তখন এনআইএ কে বলা হচ্ছে হ্যাঁ গো এনআইএ, তোমরা কি ওটা কেড়ে নিয়েছো, আচ্ছা 20 দিন বাদে এসে তোমরা জানিও তোমরা কেড়ে নিয়েছো কিনা। 20 দিন বাদে এসে এনআইএ বললো না স্যার, আমরা কি এ কাজ করতে পারি, আমরা এ কাজ করিনি। তখন স্টান স্বামীর যিনি কৌশলী ছিলেন, লয়ার ছিলেন, বললো স্যার ওই মামলাটা থাকুক, একটা অ্যালাউ করে দিই। মানে এই হচ্ছে আদালতের ভূমিকা। মানে আমার কখনো কখনো মনে পড়ে যায় যে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সির সময়ে গোটা বিচার বিভাগ ষষ্ঠাঙ্গে শ্রীমতী গান্ধীর পায়ে পড়ে গিয়েছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তার জন্য এমার্জেন্সি উঠে যাওয়ার পরে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, মানে জনতার শাসনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ার পরে সুপ্রিম কোর্ট ক্ষমা চেয়ে নিয়েছিল জনগণের কাছে। আমার সেই ভূমিকা মনে পড়ে কখনো কখনো, যে আপনার আদালতগুলির ভূমিকা দেখে কখনো কখনো সেটা মনে পড়ে। এমনকি এটা অনেকেই বলবেন না, কিন্তু বলতেই হয়, যেভাবে ধরুন পশ্চিমবাংলায়ও পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট আমি পড়েছি। হ্যাঁ, হিউম্যান রাইটস কমিশন, তাতে একজন জজ, ওই 5 জন জজের একজন তো বলেছে, আমরা তো বলেইনি যে হিউম্যান রাইটস কমিশনকে যে তোমরা রেকমেন্ড করো, এটা বলেইনি। এবং এমন সব কিছু রেকমেন্ড করেছে যার মধ্যে একটা জিনিস হচ্ছে ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে বিচারের মৌলিক নিয়ম হচ্ছে যতক্ষণ তুমি আদালতে দোষী প্রমাণিত না হচ্ছ ততক্ষণ তুমি নিরাপরাধ। এখানে প্রথমেই বলে নিচ্ছে মন্ত্রী আছেন, এমএলএ আছেন, তাদের এবং অন্যদেরও বলছেন গুম, হুলিগান। মানে হিউম্যান রাইটস কমিশন এগুলো বলে কি করে? মানে আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে হিউম্যান রাইটস কমিশন সে কোন স্তরে একটা রাজনৈতিক দলে, সরকারের যে দল দিল্লিতে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারের একেবারে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। আমরা এগুলো দেখছি।
দেশে কি সহিংসলতা, এই ভারতবর্ষের সহিংসলতা যে কমে গেছে বলে কি আপনার মনে হয়? দেখুন, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষ তাদের ঐতিহ্য হাজার শয়ে শয়ে বছর ধরে, শত শত বছর ধরে তারা একসঙ্গে আছেন। পরমত সহিষ্ণু, ভারতবর্ষে সমস্ত ধর্মের যদি থাকেন পরমত সহিষ্ণু এবং পরস্পর একসঙ্গে হাত ধরাধরি করে মানুষ আছেন। ফলে সাধারণ মানুষের যদি বলেন, এ প্রসঙ্গে আমি বাংলাদেশের ঘটনায় বলবো যে আপনি সহনশীলতা কমে গেছেন মানে তো জানতে চাইছেন, সহনশীলতা কমে গেছেন মানে সংখ্যাগুরুরা কি সংখ্যালঘুদের আক্রমণ করছে? আমি যদি বলি বাংলাদেশের ঘটনা তুলেই বলি, পৃথিবীর এখনো পর্যন্ত পৃথিবীর কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ স্বতঃস্ফূর্তভাবে হয় না। সংখ্যালঘুদের উপর আক্রমণ পরিকল্পিত এবং বহু ক্ষেত্রে সেটা রাষ্ট্রীয় মদতপুষ্ট। বাংলাদেশে ইস্কনের মন্দিরে হামলা, এটাও পরিকল্পিত। ভারতবর্ষে বাবরি মসজিদ ধ্বংসটাও কোনো স্বতঃস্ফূর্ত মানুষের ধর্মীয় বিশ্বাস বা আবেগের প্রশ্ন নয়, এটাও পরিকল্পিত। এবং আপনি যদি বাংলাদেশের ঘটনায় দেখবেন যে আপনার ইস্কনের যিনি বাংলাদেশের দায়িত্বে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, তিনি পরিষ্কার বলেছেন যে শাসক দলের লোকেদের দেখা গেছে এই গুন্ডাদের সঙ্গে শাসক দলের লোকেদের থাকা গেছে। এবং এখন তো সকলে মিলেই বলছেন যে গভীর ষড়যন্ত্র। ফলে এই সহনশীলতা ভারতবর্ষের মানুষের ছিল এবং এখনো আছে। এবং ভারতীয় উপমহাদেশের এটাই বৈশিষ্ট্য, এটা পরিকল্পিতভাবে শাসকরা তাদের ক্রাইসিস থেকে বেরোবার জন্য মানুষের মধ্যে এই বিভেদ সৃষ্টি করছে। এটাই হচ্ছে, এই বিভেদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ লড়ছে। আপনি দেখবেন যে বাংলাদেশের অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, সংখ্যাগুরু বাংলাদেশের সংখ্যাগুরু মানুষরা রাস্তায় নেমেছে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে দেখবেন যখন মুসলিমদের উপর আক্রমণ হয় সংখ্যাগুরু মানুষ নামেন। তারা কারা? তারা হিন্দু ধর্মের মানুষ। হ্যাঁ, ধর্ম করা আর অন্য ধর্মকে আক্রমণ করা, অন্য ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো, এটা RSS সংঘ পরিবার বিজেপির পরিকল্পনা। এই আজকেই দেখছিলাম যে বাংলাদেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন দুটো মৃতদেহ দেখানো হচ্ছে, একজন কি সাহা আর একজন যতীন সাহা বলে একজন, তার মৃতদেহ দেখানো হচ্ছে, যেটা মে মাসের ঘটনার পারিবারিক গোলমালে, প্রপার্টি গোলমালে তিনি মারা গেছেন, সেটাকেও দেখানো হচ্ছে নোয়াখালী বলে। এরকম বহু ঘটনা দিতে পারে। আচ্ছা, আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় মব লিঞ্চিং এর মতো ঘটনা ঘটছে আমরা দেখছি, তো এটা কি পরিকল্পনা মাফিক নাকি আপনার কি ভাবছেন এটা নিয়ে? একটা জিনিস বলবো আমি, ব্যাপারে মোহন ভগবত RSS যিনি সরসংঘচালক, প্রধান সরসংঘচালক, তিনি একটা কথা বলেছেন, আমি সেটা বিশ্বাস করি। সেটা তিনি বলছেন যে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে আমাদের আদর্শ মানে RSS সংঘ পরিবারের আদর্শের মানুষ আছে। সর্বস্তরে সমস্ত ধরনের সংগঠনের মধ্যে এটা একটা আইডিওলজি, একটা আদর্শ, তো এই আদর্শের লোকজন আছে। পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বাইরে? পশ্চিমবাংলা কি RSS বিজেপির সংঘ পরিবারের পরিকল্পনার বাইরে নাকি? হ্যাঁ, এবং পশ্চিমবাংলা অ্যাডমিনিস্ট্রেশন, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেখবেন পশ্চিমবাংলার সমস্ত থানাতেই, হ্যাঁ, সরকারি স্থানে, সেকুলার স্টেট মানে কি সরকারি স্থানে, হ্যাঁ, কোনো ধর্মীয় উপাসনা ধর্মের জায়গা থাকবে না। আপনি সমস্ত সরকারি অফিসে যান, সব জায়গায় দেখবেন আছে। তার মানে সরকারের সর্বস্তরে, আমি বলি সমস্ত ধরনের সংগঠনে, সমস্ত রাজনৈতিক দলের, আমি স্পেসিফিক এখানে কারো সম্পর্কে বলতে চাইছি না, সমস্ত স্তরেই RSS সংঘ পরিবার পরিচালিত আদর্শের মানুষজন আছেন। এবং বিজেপি তাদের রাজনৈতিক
যে সংগঠন সেটা নির্বাচনের মধ্যে দিয়ে খানিকটা দুর্বল হয়েছে, কিন্তু তাদের আদর্শ যা প্রচার করে যে সংগঠন সেগুলো কিন্তু দুর্বল হয়নি, কোথাও কোথাও তারা কিন্তু শক্তিশালী হচ্ছে। এবং আমরা যদি এই আদর্শগত লড়াইটা এবং এই বিপদটা দেখতে না পাই, তা নাহলে আপনি ভাবুন না, হ্যাঁ, আপনি যে পশ্চিমবাংলায় একেবারেই আপনার এই প্রশ্নমালায় আছেন, পশ্চিমবাংলায় একটা দীর্ঘকাল বামপন্থী, আমি দরবারি বাম এবং সংগ্রাম বাম, দু ধরনেরই বাম আছে। আমি দরবারি বাম মানে সিপিএম ইত্যাদি দরবারি, এবং বেশু মানুষজন আছেন যারা এর বাইরে আছেন। তো পশ্চিমবাংলা বামপন্থার পীঠস্থান। একটা দরবারি বামেরা এত বছর সরকারে থাকলো, সামান্য কটা বছর সরকারের বাইরে থাকাতে তাদের সংগঠন, হ্যাঁ, তাদের কি বলা যায় প্রভাব, জনগণ সব কোথায় গেল? আপনি বলুন যে কংগ্রেস প্রায় 33 বছর পশ্চিমবাংলা ক্ষমতার বাইরে ছিল, কিন্তু কংগ্রেসের ভোট ব্যাংক, মমতা ব্যানার্জি কংগ্রেস বেরোয় 98 সালে বেরোনোর পরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক দুটো একসঙ্গে যোগ করুন 2006 পর্যন্ত, দেখবেন আজ একই ছিল, এবং 2000 একটু একটু বেড়েছে। তো এত বছর পাওয়ারের বাইরে থেকে তারা তাদের ভোট ব্যাংক মানে তাদের কংগ্রেসের আদর্শ দিয়ে লোকগুলোকে ধরে রাখতে পারলো। তো বামপন্থীরা যাদের প্রায় 48-49% ভোট ছিল, হ্যাঁ, বা প্রভাবাধীন লোকজন ছিল, হ্যাঁ, তারা মাত্র 10 বছর ক্ষমতার বাইরে তাদের একটা বড় অংশ, আপনি অনেকেই বলছেন যে এখানে বিজেপি বেড়েছে কোথা থেকে, হ্যাঁ, আপনি দেখবেন বামেদের ভোট শেয়ার কমেছে আর বিজেপির ভোট শেয়ার লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ফলে তার মানে কি হচ্ছে যে দরবারি বামেরা তারা আরএসএস, সংঘ পরিবার, বিজেপির বিপদ, এবং এটা একটা মত আছে, হ্যাঁ, যে ভারতবর্ষের যে ফ্যাসিজম 2014 আগে ভারতবর্ষ, 14 পরে ভারতবর্ষ, দুটো কিন্তু এক নয়। হ্যাঁ, এই তফাৎটা যদি বুঝতে না পারি আমরা, তাহলে সমগ্র সোসাইটিকে বিপদ থেকে আনবে। মানে আপনি দেখবেন যে কোনো সরকার অতীতে এইভাবে সমস্ত সেকশনকে, হ্যাঁ, দখল করে নেয়া। এই রাজ্যে মব লিঞ্চিং এর ঘটনা ঘটছে, কিন্তু আমাদের রাজ্য সরকারকে সেভাবে সরব হতে কেন দেখা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর বোধহয় আমার আগের বক্তব্যে আছে। হ্যাঁ, রাজ্য সরকারকে কেন দেখা যাচ্ছে না এই মব লিঞ্চিং এর ক্ষেত্রে? তারা তো আপনি বলেছেন, কিন্তু এই যে সরব সেভাবে সরব হতে দেখা যাচ্ছে না। আমি আবারও বলি যে দলগতভাবে আলাদা, আদর্শের ক্ষেত্রে মানে এটা প্রথমত হচ্ছে প্রশাসনিক দাবি ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এই তো কয়েকদিন আগে আমাদের দক্ষিণ 24 পরগনা আমাদের সংগঠন একটা ফ্যাক্ট ফাইন্ডিং এ গিয়েছিল, কি দেখা গেল? হ্যাঁ, সর্বোচ্চ দেখবেন পুলিশের বক্তব্য এক, আমাকে আরো দু একটা যাবার কথা বলেছিলেন, গেলে এক যেতে হবে, কিন্তু দেখবেন একই, রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিল, চোর সন্দেহে তাকে পিটিয়ে পেটানো হয়, স্থানীয়রা পেটায়, এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনার পরে হসপিটালে নিয়ে গিয়ে মারা যায়। এই গল্প হচ্ছে সাজানো, মানে আগে পুলিশ জানতে পারে না, হ্যাঁ, আর পাড়ায় কেউ রাত্রিবেলা ঘোরাঘুরি করলেই তাকে চোর সন্দেহে ধরা হবে এবং তাকে পিটিয়ে মেরে দেওয়া হবে। এই যে ধরুন আপনার গভীর একটা ঘৃণা, এবং আপনি ব্যতিক্রমহীনভাবেই আপনারা দেখবেন সবাই হচ্ছে হয় গরু চোর, না এই চোর না ওই চোর, হ্যাঁ, এবং সবাই মুসলমান। এটা আমি ঝাড়খণ্ড গিয়েছিলাম, হ্যাঁ, সেখানেও দেখেছি। আমাকে ঝাড়খণ্ডের একজন পঞ্চায়েত নেতা বলছিলেন যে ছোটনবাবু আপনি ভাবতে পারেন যে কি নেটওয়ার্ক, হ্যাঁ, যে রাত্রিবেলায় ভোরবেলায় মানে হুইসেল বাজানো হলো, 10,000 লোক একটা পার্টি পাড়ে জোগাড় করতে, 10,000 লোক একটা মুসলিম টোলাকে ঘিরে ধরলো, পিটিয়ে মেরে ফেললো। হ্যাঁ, তো বলছি যে এই যে আদর্শগতভাবে এক হচ্ছে সরকারকে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, এখানে নিঃসন্দেহে প্রশাসনিক উদ্যোগের ঘাটতি আছে,
আমরা সোহরাব হোসেনের ক্ষেত্রেও দেখেছি। প্রশাসনিক উদ্যোগ যে পরিমাণ হওয়া উচিত সেটা নেওয়া হয়নি, নিচ্ছে না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই যে ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ পাড়ায় পাড়ায় ছড়ানো হচ্ছে, এর বিরুদ্ধে আদর্শগত লড়াই, এই লড়াইটা কিন্তু কঠিন লড়াই। আমরা আপনি যদি বলেন শুধু প্রশাসন দিয়ে যদি বলেন, আপনি পারবেন না। অ্যারেস্ট হবে, এমন মামলা দেবে, হ্যাঁ, আপনি জামিনের বিরোধিতা করতে পারবেন না। বেল ইজ রুল আমরা বলি সবার ক্ষেত্রে, কিন্তু সাজা হবে না। আপনার মানুষের মস্তিষ্ককে যেভাবে বিষাক্ত করা হচ্ছে, তা না হলে ধরুন কি করে জড়ো করে ফেলছে, কেউ বাঁচাতে আসছেন না। কারণ আমি বলি একটু গভীরে গিয়ে ভাবা। রাজনৈতিক লোকেদের কাজ হচ্ছে রাজনৈতিক টোনে গালমন্দ করা, হ্যাঁ, তারা এটা করেন। আমাদের যেহেতু মানবাধিকার কর্মীদের রাজনৈতিক গোল নেই, হ্যাঁ, আমরা যদি সত্যি সত্যি আরএসএস সংঘ পরিবারে ফ্যাসিজম রুখতে হয়, তাহলে সত্যটা স্বীকার করে নিতে হবে যে দলিত আদিবাসীদের মধ্যে আরএসএস, যে কারণে উত্তরবঙ্গের রেজাল্ট দেখুন নির্বাচনে, হ্যাঁ, যে তারা যে কঠোর কাজটা করেছে, এই কাজটা আমরা প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তি, তারা এই গুরুত্বটা এখনো পর্যন্ত যে লেভেলে দেওয়া উচিত, হ্যাঁ, সেই স্তরে আমরা এখনো গুরুত্ব দিয়ে ভেবে উঠতে পারিনি। তাই ধরুন গ্রামাঞ্চলে কেউ বাঁচাতে আসছে না কেন? আমাদের তো পাড়ায় দেখেছি যে কোনো একটা ব্যাপারে গেলে 5 জন মারছে, তো 2 জন এই গায়ে হাত দিচ্ছিস কেন? হ্যাঁ, কেন এটা হচ্ছে না? এই যে ভয়ঙ্কর দিক, আমি আবারও বলবো, প্রশাসনকে তৎপর হতে হবে, সতর্ক থাকতে হবে, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সেসব জায়গায় মানুষকে সচেতন করতে হবে। রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেখানকার শাসক দলদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের সেগুলো পালন করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের মতো শক্তিদেরও এই কঠিন দিকটার দিকে দৃষ্টি দিতে হবে। আপনি একজন মানবাধিকার কর্মী, এই মানবাধিকার কর্মী হিসাবে শক্তিশালী গণতন্ত্রের যে কি সংজ্ঞা হওয়া উচিত বলে আপনি মনে করেন? শক্তিশালী গণতন্ত্রের যদি বলেন যে এগুলো নিয়ে তো আরো বেশি চর্চা হওয়া দরকার, কিন্তু প্রাথমিকভাবেই আমার বিরুদ্ধ মত সে যত কর্কশই হোক, সে বিরুদ্ধ মত বলতে দিতে হবে। মানুষের মত প্রকাশের অধিকার, আমরা তার সঙ্গে যুক্ত করি মানুষের ধর্মাচরণের অবাধ অধিকার, সেখানে নিশ্চিত করতে হবে। আর যে সমস্ত ড্রাকোনিয়ান দানবীয় আইন, যে আইনগুলো গণতন্ত্রের পরিপন্থী, মানুষের অধিকারের পরিপন্থী, বাক স্বাধীনতার পরিপন্থী, সেই সমস্ত আইনগুলো আপনার বাতিল করতে হবে। আর সর্বস্তরে ভিন্ন মতের নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার প্রকৃত সিদ্ধান্তে পৌঁছানো। এই প্রশ্নে আপনি আবার বলেছি যে এই যে কৃষক আন্দোলন, আপনি ভাবতে পারেন যে যেভাবে পার্লামেন্ট থেকে কৃষি আইনগুলো পাশ করে নিল, হ্যাঁ, আলাপ আলোচনা বাদ দিয়ে, গণতন্ত্র মানে তো তোমার দুয়ারে মানুষ বসে আছে। এই যে অনেকে বলছেন যে দিল্লি ঘেরাও, কোথাও দিল্লি ঘেরাও করে রেখেছে। আমাদের কলকাতায় মিছিল হয় না, বিজেপি মিছিল করে না, হ্যাঁ, পুলিশ কোথাও কোথাও আটকায়, এবং সেটাও ঠিক নয়। এটা আটকানো মানে তাকে আপনি বাড়তে দিচ্ছেন, হ্যাঁ, আইডিওলজিক্যাল লড়াই করো। কিন্তু দিল্লিতে নির্বাচিত সরকারের কাছে, তার সরকারের কাছে আবেদন জানাতে যাবে, আমি দিল্লিতে ঢুকতেই দেবো না। মানে ভাবা যায় যে এখন দুটো কথা শুরু হচ্ছে, সিঙ্গু বর্ডার, গাজীপুর বর্ডার, মানে গাজীপুরের উপরটা কি বিদেশ? বলছি যে এই যে সরকারের অশোভনীয় মনোভাব এবং সরকারের ফ্যাসিস্ট সুলভ মনোভাব, আমরা সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, আমরা এটা করবো না, দরকার হলে আইন পাল্টে দিয়ে, একের পর এক আইন পাল্টে দিচ্ছে, আইন পাল্টে দিয়ে প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেব। জামিয়ার ভিতরে ছাত্রদেরকে যেভাবে পেটানো হয়েছে, যেভাবে দিল্লিতে শাসক দলের নেতারা দাঁড়িয়ে থেকে গণহত্যা করলো, এবং সেই গণহত্যা উস্কানি দেওয়ার জন্য একজনের বিরুদ্ধে এফআইআর করা,
কথা বলাতেই বিচারপতি রাতারাতি ট্রান্সফার হয়ে গেলেন। এসব দিয়ে কি বার্তা দিচ্ছেন? হ্যাঁ, যে বিচারপতি যদি খালি এফআইআর করার কথা বলেছেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বাড়ি ফিরেই দেখলেন তার ট্রান্সফার, আর তিনি আর ওই পদে নেই। এই তো, হ্যাঁ, এইভাবে সর্বস্তরে যেটুকু রেমেডি পাওয়ার জায়গা ছিল সেগুলো ক্ষতি হচ্ছে, সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে। এক কথাই বলি যে ভারতবর্ষের সংবিধান আজকে আক্রান্ত, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি করা সংবিধান আজকে কার্যত নাকচ করে দেওয়ার দিকে যাচ্ছে। আমাদের বড় দাবি হচ্ছে ভারতবর্ষের সংবিধান বাঁচাও, বৈচিত্র্যবাদ বাঁচাও, ভারতবর্ষের জনগণের ঐক্য বাঁচাও, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করো, এবং আরএসএস সংঘ পরিবার বিজেপি যারা এই সংবিধানের শত্রু, ভারতবর্ষের মানুষের ঐক্যের বিপক্ষে, তাদেরকে ভারতবর্ষের জনজীবন থেকে আদর্শগতভাবে সাংগঠনিকভাবে বিচ্ছিন্ন। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস, একজন মানবাধিকার কর্মী। আমরা তার সঙ্গে কথা বলছিলাম। ছোটন দা, এতক্ষণ এনবিটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যে সময় নষ্ট করে এখানে এসে আমাদের কথাবার্তা বলেছেন। আমরা চাইব যে এই এনবিটিভি যে বাক স্বাধীনতার পক্ষে আপনারা ঝুঁকি নিয়ে কাজ করছেন, অসংখ্য সাংবাদিক জেলে আছেন, ঝুঁকি নিয়ে আপনারা কাজ করছেন। তবে একটা কথা বলবো, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। মানুষের মৃত্যু একবারই হয়, মৃত্যু ভয় দেখিয়ে যেন আদর্শচ্যুত করতে না পারে। আমি এনবিটিভির কাছে এইটাই কামনা করব, প্রার্থনা করব। ধন্যবাদ। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।